জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী আওয়ামী লীগ ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন, আওয়ামী লীগকে নন না, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এই ব্যাপারটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কেমন দেখেন যে ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না, কিন্তু বিএনপির নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি, এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন, তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠ ছাড়া হলেও তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য ভালো হবে না। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আশা ভাই। প্রথম কথা বলি যে এই স্টেটমেন্টটা আমার ধারণা বর্তমান পরিস্থিতিতে একটা গেম চেঞ্জিং স্টেটমেন্ট। কেননা আপনি 15 বছরের ইতিহাস জানেন এবং বিএনপির উপরে গত সরকারটি কতভাবে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, হামলা করেছে, মামলা করেছে। আমরা যে প্রতিহিংসার রাজনীতিতে বিচরণ করি, তার চোখে এবং তার দৃষ্টিতে এই বক্তব্যটি মনে হয়েছে সম্পূর্ণই সহনশীলতার, অ্যাকোমোডেটিভ, এবং আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলি সেই ধারা। এবং উনি বলেছেন যে দলটির রাজনীতি নিষিদ্ধ করাও ঠিক হবে না এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এবং উনি বলেছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যেন আওয়ামী লীগ থাকে। আমার ধারণা বিএনপির অনেক কর্মী নেতা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, তাদের কাছে এটা একটা শকিং স্টেটমেন্ট। কিন্তু আমি যদি রাজনীতিতে আমরা যেই রাজনীতি চাচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলন অথবা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা যেই কথাটি শিখতে পেরেছি বা বলতে চেষ্টা করছি, সেটা হচ্ছে নতুন রাজনীতি। খালেদ, আপনি জানেন সেই নতুন রাজনীতিতে কিন্তু প্রতিহিংসার জায়গা নাই, সেই নতুন রাজনীতিতে কিন্তু সহনশীলতার জায়গা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার চোখে অনেকখানি উপরে উঠে গেলেন একজন জাতীয় নেতা হিসাবে, একটি দলের মহাসচিব হিসাবে, এবং যে করে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী, আপনি জানেন সেই রাজনৈতিক দলটি তাকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা করতো, তার আন্দোলন করার ক্যাপাসিটি নাই বলতো, এমনকি ওবায়দুল কাদের বলেছিল তার বাসায় আশ্রয় নিবে, তারা তো পলায়নের কথা বলতেই চাইতো না। কাজে আমার মনে হয়েছে যে আমরা যে নতুন রাজনীতি চাচ্ছি, নতুন যে বন্দোবস্ত চাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় এবং আমাদের অধিকার আদায় করার যে রাষ্ট্র ভূমিটা আমরা চাই, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আমার দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে যে আপনি বিএনপির পার্ট থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান আপনি পরিষ্কার করলেন বা ব্যাখ্যা করলেন, যেটি আসলে আপনার কথাই আমারও মনের কথা। কিন্তু আমি যদি একটু অন্য দিক থেকে দেখি, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রীর পদ হয়ে পড়লো শূন্য এবং সংসদ ভেঙে দেওয়া হলো। তারপরে প্রায় না 2 মাসের, আজকে 2 মাসের কাছাকাছি, হ্যাঁ 1-2 দিন কম, 2 মাসের কাছাকাছি সময় পরও একজন আওয়ামী লীগের প্রতিনিধিশীল নেতাও বললেন না যে তারা আওয়ামী লীগ করবেন। মানে সজীবদের জয়ের কথাটা আলাদা, এবং তাদের ভবিষ্যৎ রাজনীতি তারা কি করবেন, তারা আদৌ কিছু করতে চান কিনা, দল হিসেবে তারা কি করবেন, সেগুলি তারা কিন্তু কেউ কিছু বলেন নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে কথা বলছে না সেই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেইটা আপনাকে একটু আবার ভাবাই কিনা, এক। আর দুই হচ্ছে অনেকে যে বলতে চাইছেন বর্তমান সরকারকে একটু ঠেলে ফেলে দেওয়ার জন্য, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, ডক্টর ইউনূসকে আসলে একটু বিব্রত করার জন্য আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে মাঠে নামবে, এইটার কোনো একটা জায়গা আপনি দেখেন কিনা? প্রথম কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু 15 বছরের শেষের দিকে এসে আমরা আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছিলাম না। কেননা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শাসক আওয়ামী লীগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছিলাম। আপনি যদি দেখেন ক্ষমতার শেষ সময়ে, শেষ 3টি মাসে যারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছিল, সমঝোতার জন্য কথা বলছিল কিংবা গণমাধ্যমে কথা বলছিল, তারা কেউ আওয়ামী লীগার না। মানে আওয়ামী লীগার বলতে আমরা যেটি বুঝি, যেটা একসময় জানতাম, রাজনীতিবিদ যাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি, যারা এসেছিলেন তারা আমরা ওবায়দুল কাদেরের ভাষায় হাইব্রিড আওয়ামী লীগ। না তো না কিন্তু সেই ফর্মুলাতে আশরাফ ভাই শেখ হাসিনা সবচেয়ে বড় হাইব্রিড না? না, সেই ফর্মুলাতে তো বটেই, কিন্তু আপনি আরাফাতকে যখন আওয়ামী লীগ বলবেন, পলককে আওয়ামী লীগ বলবেন, আনিসুলককে আওয়ামী লীগ বলবেন, হাসান মাহমুদকে আওয়ামী লীগ বলবেন, সেটা তো আসলে একেবারে অদ্ভুত। আমি বলতে চাচ্ছি যে দলটি কিন্তু অসংগঠিত, রাইট। এই জন্য মির্জা ফখরুল যে বলছে সেটি হয়তো আমাদের কাছে একটু মনে হচ্ছে। তবে আপনি যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, খুবই তৎপর। আমি কিন্তু এখন নিয়মিত আওয়ামী লীগের ফেসবুক এবং টুইটার এবং ওয়েবসাইট গুলো দেখছি, তারা খুব তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দ্বিতীয়টি আপনাকে বলি, মির্জা ফখরুল নিশ্চিতভাবেই নির্বাচন চাচ্ছেন, বিএনপি নিশ্চিতভাবে নির্বাচন চাচ্ছেন। আমি কিন্তু মনে করি রাজনৈতিক শক্তিকে সঙ্গে না নিলে
এই সরকারটির পথ চলা কঠিন হবে, কেননা আওয়ামী লীগের মতো একটি দল বাইরে রয়েছে। তার মানে কিন্তু এই না যে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে উনি আগামী রাজনীতি অথবা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। না, আসলে আমার প্রশ্নটা এই জায়গায় ছিল যে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে, মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম লোকজন বলে আর কি, আওয়ামী লীগ পরিচয় দিতেও মানুষ এখন আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আওয়ামী লীগের তো এরকম অবস্থা কখনো ছিল না। আমি আমি এই জায়গা থেকে বলি, এই জায়গা থেকে 75-এ যে ঘটনা ঘটেছিল, যে নির্মম ঘটনা ঘটেছিল, যে হত্যাকাণ্ড ঘটেছিল, আমার বিচারে কিন্তু 24 সালে আওয়ামী লীগের তার থেকে 100 গুণ বড় ঘটনা ঘটেছে। আমি ঢাকা শহরে থাকি, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। আওয়ামী লীগকে এইভাবে শিকড় থেকে উচ্ছেদ করা এবং শেখ মুজিবুর রহমানের প্রতিটি ভাস্কর্য ভাঙা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি অফিস পুড়িয়ে দেওয়া অথবা নেতাদের বাসায় হামলা করা, এগুলো কোনোটাই 75-এ ঘটেনি। আওয়ামী লীগের রাজনীতির মরণ রচিত হয়েছে 2024 সালে। কাজেই আওয়ামী লীগ পরিচয় কিন্তু একটি অপরাধমূলক পরিচয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন। মির্জা ফখরুল কিন্তু অনেক উদারতার সাথে বলেছেন কথাটা, মাঠের পরিস্থিতি কিন্তু খালেদ তা না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব রাশেদ খান আপনার কাছে যেতে চাই। জনাব রাশেদ খান, এই গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক বলছিলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না। আপনি কি এই বক্তব্যের সাথে নিশ্চয়ই আপনারা দলগতভাবে একমত যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে? সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে বলতে কি আপনারা বোঝাতে চাচ্ছেন যে আপনাদেরকে আসলে নেওয়া হয় নাই? কারণ যেহেতু আপনাদেরকে নেওয়া হয় নাই, আপনারা এটার কোনো পার্ট না, আপনাদের কথা কেউ শোনে না এবং আপনারা ইরেলেভেন্ট, এইটার কারণে কি আপনাদের মনে হচ্ছে যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, নাকি কি কারণে? জনাব রাশেদ, আমাদেরকে একটু আলোকিত করবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই তার আগে যেটি বলতে চাই, যারা দর্শকবৃন্দ দেখছেন এবং আজকের অতিথি প্যানেলে আমার বড় ভাই আশরাফ ভাই, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নুরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন সেটি হলো যে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের চেহারাটা বিপ্লবের মতনই হওয়া দরকার ছিল। এখানে বিশেষ করে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ সেই মানুষদের দরকার ছিল, কিন্তু যাদের শুধুমাত্র এনজিও সেক্টরে অভিজ্ঞতা আছে সেরকম মানুষদেরকে এখানে যুক্ত করা হয়েছে। এবং তিনি সেটি কিন্তু ব্যাখ্যা দিয়েছে। তিনি বলছেন যে এই সরকারের যে পরিধি সেটি কিন্তু বৃদ্ধি করা দরকার এবং যাদের রাজনীতি করার অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এই সরকার কিন্তু ব্যর্থ হতে পারে। এবং এই বক্তব্য শুধুমাত্র নুরুল হক নূর একা দেননি, অনেকেই কিন্তু এই বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন এবং রাজনীতিতে অভিজ্ঞতা যে বক্তব্যটা দিয়েছেন সেটা। রাশেদ খান, জি আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, মানে রাজনীতিতে অভিজ্ঞতা আছে এরকম কাউকে সরকারের দরকার ছিল। আপনাদের মাথায় কি কোনো নাম আছে যে এইজনকে আসলে অন্তর্ভুক্ত করা যেত বা এইজনকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল? কারণ হচ্ছে যারা রাজনীতি করছে তারা তো অপশন না নিলে তার অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত হবে না তাদের, না তাই না? না, আমরা সেটি বলেছিলাম যে দলগুলোর সাথে আলোচনা করেন, কারণ একজন ব্যক্তি তিনি 3টি মন্ত্রণালয় চালাচ্ছেন, 2টি চালাচ্ছেন, কেউ কেউ 4টি চালাচ্ছেন। একজন ব্যক্তির পক্ষে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভবপর নয়, যে কারণে আমরা যেটি বলছি যে এর পরিধি আপনারা বাড়ান। অন্যথায় কিন্তু দেখেন 2 মাস সবে মাত্র, এখনই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। তো এজন্যই আমরা বলছি, কারণ এই সরকার যাতে রাষ্ট্র সংস্কারে সফল হয়, অন্যথায় এই 17 জন ব্যক্তির মাধ্যমে 18 মাস 2 বছর টেনে নেওয়া সেটি খুবই কঠিন হবে। তো সেই জায়গা থেকে সমালোচনা এইভাবে এসেছে যে বিপ্লবী সরকারের চেহারাটা আসলে যারা বিপ্লবী নেতৃত্ব বা যারা ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে সেই ধরনের মানুষকে এখানে বসানো দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। যেমন একজন বললেন যে ভারতে এইবার আমরা ইলিশ পাঠাবো না, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আরেকটি মন্ত্রণালয় তিনি ভারতে না, মানে আমি কিন্তু আওয়ামী লীগের সরি রাশেদ খান, রাশেদ আমি কিন্তু কঠিন বক্তব্য, জোরালো বক্তব্য আমরা শুনছি না। রাশেদ, সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না? সরকারের একজন যদি মনে করে যে আমি ইলিশ পাঠাবো না, 3 দিন পর ইলিশ পাঠাতে পারবে না? মানে সোমবার দিন আইসো বলতে হবে আজকে শনিবার? মানে একটা লোক দলের, মানে সরকার কি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না কখনো?
মানে এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা আপনারা সরকারের তো মানে আপনারা এত কথা যে বলতেছেন সেটা কেন আসলে? মানে সরকারের যদি একটা সিদ্ধান্ত না, হয়, শুধু একটি জি জি বলেন, সরি রাশেদ আপনি বলেন। দেখেন, শুধু একটি বিষয় না, বিষয়টা হলো দেখেন, এই যে এতদিন হয়ে গেল, হুম। এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাই কমান্ড বলেন, শেখ পরিবারের বলেন, এই যে এতগুলো শেখ পরিবারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা কোথায়? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এবং ওবায়দুল কাদের পালিয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল, হাসান মাহমুদ পালিয়ে গেল, এই যে রাঘব বোলরা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? সেনাবাহিনীর হাতে 626 জন তারা আহ নিরাপদে সেখানে আশ্রয় নিয়েছিল। সেই তালিকা আমরা বারবার বলছি, আশরাফ ভাই বলছে, আমি বলছি, আপনি বলছেন, অন্যরা বলছে, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না। বরং প্রতিদিন খবর আসছে যে অমুক পালিয়ে গেল, তমুক পালিয়ে গেল, হুম। সীমান্ত দিয়ে এত টাকায় পালিয়ে গেল। অর্থাৎ এটির মাধ্যমে সরকারের দুর্বলতা কিন্তু মানুষের সামনে হাজির হচ্ছে। সেই কারণেই বলা হয়েছে যে বিপ্লবী সরকারের আচরণ, কথাবার্তা, সিদ্ধান্ত সবকিছু বিপ্লবী হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটা ধীর গতিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই জায়গা থেকে মূলত বলা হয়েছে যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে দলগুলোর সহযোগিতা নেন। কিন্তু দেখেন যে এই 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগকে 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না, এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। ওকে, এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে। কিন্তু তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি আপনারা আগে একটা রোড ম্যাপ প্রকাশ করেন। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সরকারের রোড ম্যাপ জানি না, পরিকল্পনা জানি না, সরকার কি করতে চায় সেটি আমরা জানি না। এই কারণে কিছু সমালোচনা আসছে, আমরাও করছি, অন্যরাও করছে। রাশেদ খান আমি আবার তবে আসবো। আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? না, আমরা সহযোগিতা আমরা সরকারকে দেখেন, যখন আপনার এই যে আনসার কু করার একটি চক্রান্ত হলো সেখানে আমরা ছুটে গিয়েছি। যখন বিচার বিভাগ প্রথম কথা হচ্ছে যে রাশেদ আমার পার্টটা শুনেন, চক্রান্ত করে গিয়েছি, আমার পার্ট হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে গিয়েছি। আমার পার্ট হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল, কারণ ওই ফুল কোর্ট রেফারেন্সও বিচারকরা আসলে অন্য কিছু করার জন্য বসে নাই, আনসাররা তাদের দাবি জানাতে আসছিলেন, সেটা কু বলা যাবে কিনা আমি জানি না। তবে আসবো আমি আপনার কাছে। আপনি কি এরদিন দুইলেন বলতে চান এগুলি কি আপনি আনসার কু এগুলি কি আর মানে মানে ব্যাপারগুলি কি এরকম নাকি আপনারা আসলে? বিষয়টা দেখেন, আমাদের কাছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাওয়া হয়েছে এবং এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসেছে। বিচার বিভাগীয় কু, আনসার কু, সচিবালয় কু, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছেন। সুতরাং তাদের কাছে তো আমাদের থেকে তথ্য বেশি থাকার কথা। এবং সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এক প্রকার ওপেনলি তারা ছাত্র জনতাকে সেখানে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তো যখন সহযোগিতা চাওয়া হচ্ছে আমরা কেন সহযোগিতা করব না? কারণ আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক। তো আমরা তো এইভাবে রাষ্ট্র থেকে মিছিল মিটিং করে বা তারা যাতে রাষ্ট্র সংস্কার করতে পারে আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। একই সাথে সমালোচনা না করলে তো আসলে একটি যেই হোক না কেন কর্তৃত্ববাদী হয়ে যায়, সে মনে করে তার সিদ্ধান্ত সঠিক। ডক্টর ইউনূস স্যার কিন্তু নিজেই বলেছেন যে আমাদের ভুলগুলো আপনারা সমালোচনা করবেন, যে কারণে কিন্তু আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করি বা আমরা শুধরানোর সুযোগ সৃষ্টি করে দিই। আমরা একটু আবার জনাব আশরাফ কায়সার, ধন্যবাদ রাশেদ, আমরা একটু জনাব আশরাফ কায়সার আপনার কাছে আসতে চাই যে জনাব আশরাফ কায়সার আপনি কি আসলে মনে করেন যে এটা তো স্পষ্ট যে এই সরকার বলতে যদি আমরা বুঝি যে তারা 8ই আগস্ট এসছে, তার আগে যদি আমরা এটাকে সেনা সমর্থিত সরকার বলে বর্তমান সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সরকার গঠনে এবং সরকার পরিচালনায় সাহায্য করতে, সেরকম যদি বুঝি, তাহলে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অন্য লোকরা যাতে নিরাপদে থাকতে পারেন সেটা দিয়ে কি তাদের একটা বড় ভূমিকা আছে? অর্থাৎ শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দেওয়াটাই আসলে সেই সময় সবচেয়ে ভালো অপশন ছিল কিনা, এবং তাদের কাছে যারা আশ্রয় ছিল অর্থাৎ সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় ছিল তাদেরকে নাম প্রকাশ না করা বা তাদের কাউকে ছেড়ে দেওয়া, পালাতে দেওয়া, সেটি একটি ভালো অপশন ছিল কিনা? আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটি যেহেতু উঠলো সেহেতু আপনার কাছে একটু। দেখুন, আমি 5ই আগস্ট থেকে এই প্রশ্নটি তুলছি এবং আমি এখনো এর কোনো উত্তর পাইনি। প্রথম কথা হচ্ছে যে আমি বলছি যে 5ই আগস্ট থেকে পরবর্তী 72 ঘন্টা বাংলাদেশ কিভাবে চলেছে, এটা প্রফেসর ইউনূসের সরকার শপথ নেওয়ার আগে সিদ্ধান্তগুলো কে নিয়েছে, কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, আমরা যদি আগামীতে নিশ্চয়ই জানতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার যে ফ্যাসিজম বা গণহত্যার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা কি করে দেশ ছেড়ে গেলেন
এই প্রশ্নের উত্তর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু কোনো এক সময় পরিষ্কার করে বলতে হবে। উনি কি নিজেই সিদ্ধান্ত নিলেন, নাকি এটা কোনো সমঝোতার ভিত্তিতে? এই সমঝোতায় কি অন্য কোনো পক্ষ ছিল? এই প্রশ্নগুলো আমরা জানতে চাই। তার চেয়ে শকিং হচ্ছে উনি নিজেই বললেন যে সেনা ছাউনিতে 632 জন ছিল। পরে আমরা একজনকে খুঁজে পাইনি, হয়তো 6-7 জনকে বাইরে ধরা হয়েছে, কিন্তু তাদের একটি তালিকা আমাদের দরকার। কেননা আপনি যেরকম শাসনটি আমরা দেখেছি, ফ্যাসিজম অথবা গণহত্যা অথবা যেভাবে স্বৈরাচারী আচরণ দেখেছি, মানুষ কিন্তু শান্তি পাবে না যদি তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন। ধরেন, খুব শকিং হচ্ছে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানকে আপনি সুনামগঞ্জের গ্রামে থেকে গ্রেফতার করলেন, কিন্তু শেখ পরিবারের কাউকে এখন আপনি গ্রেফতার করতে পারেননি। প্রধান অভিযুক্ত ব্যক্তিবর্গ ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি বা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো ব্যক্তিকে আমরা কিন্তু প্রতিবেশী দেশে চলে গেছেন বলে শুনছি। গতকালকে শুনলাম উনি একটি ইকো পার্কে ঘোরাঘুরি করছেন। তার মানে হচ্ছে যে গণহত্যার রেশ কিন্তু এখনো 2 মাস পুরোয়নি। আপনি যদি এখনই এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে কোনো সমঝোতার ভিত্তিতে অথবা আপনার একক সিদ্ধান্তে অথবা সেনাবাহিনীর সিদ্ধান্তে আপনি যদি পার করে দিয়ে থাকেন, আমার কাছে মনে হয়েছে যে এটি অবশ্যই একটি অপশন ছিল। কারণ গণভবনে শেখ হাসিনা থাকলে তার হয়তো ওই দিন, আমি তো গণভবনে গিয়েছিলাম বিকালের দিকে, আমার মনে হয়েছে তার হয়তো নির্ঘাত মৃত্যু হতো। এটি সেনাবাহিনী হয়তো বুঝতে পেরেছে না, কিন্তু আশা ভাই, আপনার কাছে এটিও মনে হয় না যে তিনি যদি চাইতেন তার যে এসএসএফ বাহিনী ছিল, তার যে অন্য বাহিনী ছিল, তিনি চাইলে আসলে গোলাগুলি করে আরো অনেক মানুষ মেরে সেখানে উনি নিরাপদে থাকতে পারতেন বা আর একটু ভালোভাবে এক্সিট নিতে পারতেন, যেটা তিনি চান নাই? এরকম কি মনে হয়? কেউ কেউ তো এরকম বলতে চেষ্টা করছেন। আমার মনে হয়, আপনার সাথে আমি একমত। আমার মনে হয় 4 তারিখেও আমি বলেছিলাম উনি হয়তো আরো 7 দিন থাকতে চাইবেন। কারণ আমরা শেখ হাসিনাকে যেভাবে চিনি, যতটা অ্যাডামেন্ট মনে হয়, উনি হয়তো যেহেতু তার বাহিনী রয়েছে, প্রহরীরা রয়েছে, গোলাবারুদ রয়েছে, আমার মনে হয়েছিল উনি প্রথম কথা গণ অভ্যুত্থান হয়ে যাক বা ক্ষমতাচ্যুত উনি হয়ে যান, আমি কখনোই ভাবিনি উনি দেশ ছেড়ে পালাবেন। আমার মনে হয়েছিল উনি শেখের বেটি হিসাবে যেমনটি নিজেকে উপস্থাপন করতেন, উনি দেশের ভেতরেই অবস্থান করবেন। কিন্তু আমার মনে হয়েছিল আরো 7-10 দিন উনি এই আক্রমণ অব্যাহত রাখবেন এবং আরো হয়তো 1000, 2-1, 5-1 মানুষ মারা যাবে। যে আমার মনে হয় যে জনাব আশরাফ খান স্যার, এখানে আসলে সেনা প্রধানের বা সেনাবাহিনীর আমাদের সৈনিকদের একটু প্রশংসা করতে হয়। তারা হয়তো রাজি হন নাই এই জিনিসগুলি করতে, যেহেতু তাদের আন্ডার আমি কমান্ডে। আপনাকে পরিষ্কার বলি, আমার যতটুকু তথ্য রয়েছে এটা সৈনিকদের ভূমিকা। কারণ দেখুন, আপনার মাঠে কিন্তু সৈনিকরা ছিল, তারা দেখেছে তারা কাকে গুলি করছে। আপনি যদি শ্রেণীগত ভাবেও দেখেন, কারণ একজন সৈনিক কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা কিন্তু বন্দুক ঘুরিয়েছে। আমি জেনারেলদের সম্পর্কে কিন্তু আমি খুব উচ্চ মুখ হতে পারছি না, কেননা আমরা 15 বছরে জেনারেলদের সহযোগিতা দেখেছি, পদ পদবি দেখেছি, লোভ লালসা দেখেছি, তাদের বেনিফিশিয়ারি হওয়ার অবস্থা দেখেছি। কাজেই ওয়াকারুজ্জামান এক ধরনের প্রশংসা তো আমাদের থেকে পান যে উনি একটা রক্তপাতহীন সমাধানের দিকে গেছেন। কিন্তু এটিও তো সত্যি যে উনি তার আত্মীয় এবং তাকে উনি নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাকেই না, তার পরিষদ বর্গকেও উনি ভারতে হয়তো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। যদি এটা তিনি না করতেন, আরো সাংঘাতিক রক্তপাতের মধ্যে দিয়ে যেতে হতো না? এক ধরনের গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা ছিল না? কারণ অবশ্যই যেতে হতো, এবং আপনি ঢাকার রাজপথে অনেক দেহ পড়ে থাকতে দেখতেন, মৃতদেহ পড়ে থাকতে দেখতেন। আমাদের কারোরই মনে হয়নি ওটি খুব ভালো অপশন ছিল। কিন্তু যেই জায়গাটিতে আমি থামতে চাই সেটি হচ্ছে, আপনি যদি দৃষ্টান্তমূলক বিচার না করতে পারেন প্রতিটি হত্যার, তাহলে কিন্তু এই যাদের স্বজন হারিয়েছে তারা কিন্তু শান্তি পাবে না। যেমন মির্জা ফখরুলের আগের বক্তব্যের ব্যাপারে আমি একটা কথা বলি, পৃথিবীর কোথাও ফ্যাসিজম অথবা স্বৈরাচারী শাসককে ঠিক 2-3 বছরের মধ্যে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয় না। আপনি ইউরোপের দিকে তাকান, কেননা শাসনটির যেরকম টক্সিক হয়, আপনি অন্তত কিছুদিন তাকে দূরে না রাখলে তারও একটা রিয়েলাইজেশন হওয়া কিন্তু কঠিন।